আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক হিসেব বিজ্ঞান, এম এ হাশিম কলেজ, বিবি অনার্স, বিবিএস পাস প্রথম বর্ষে সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং আজকের টপিকসটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রম এবং হিসাব ব্যবস্থা। আমাদেরকে এই অধ্যায়ে প্রথমে আমাদেরকে যে জিনিস জানতে হবে যে মার্চেন্ডাইজিং কনসার্ন বলতে আমরা কোন ধরনের প্রতিষ্ঠানকে বুঝি। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফার উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে তাদেরকে আমরা মার্চেন্ডাইজিং কনসার্ন বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বলে থাকি। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে আমরা দুইটি রূপ দেখতে পাই। সেই দুইটি রূপ হচ্ছে, একটি হচ্ছে পাইকারি ব্যবসা, যেটাকে আমরা হোলসেল বিজনেস বলি, এবং আরেকটা হচ্ছে খুচরা ব্যবসা, যেটাকে আমরা রিটেলার বিজনেস বলি। তো এই দুইটি ব্যবসায়ী মজুদ রেখে দেয়, পণ্যকে মজুদ রেখে দেয় লাভের উদ্দেশ্যে ধরে রাখে অনেক দিন। এই মজুদ পণ্যকে আমরা হিসাব রক্ষণের জন্য অবশ্যই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। মজুদের পরিমাণ, মজুদের অস্তিত্ব, অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে আগমন এবং নির্গমন ঘটে। কী পরিমাণ পণ্য প্রতিষ্ঠানে অবিক্রিত রয়েছে এবং কী পরিমাণ পণ্য বিক্রিত হয়েছে, সেই অবস্থা থেকে আমাদেরকে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় সঠিকভাবে নির্ধারণ করার জন্য মজুদ পণ্যের হিসাবটা আমাদেরকে সংরক্ষণ করতে হয়। অর্থাৎ সঠিকভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে গেলেই আমাদের মজুদ পণ্য হিসাব রক্ষণের যে কাজটি সেটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তো প্রচলিত দুইটি পদ্ধতিতে আমরা মজুদ হিসাব রক্ষণ করে থাকি। একটি পদ্ধতি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, অর্থাৎ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আরেকটি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। এখন আমরা যে কালান্তিক মজুদ পদ্ধতি কি, কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় বা কাল শেষে ব্যবসার যে মজুদ পণ্য থাকে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের আগমন এবং যে নির্গমন ঘটে, এবং এই নির্গমন দৈনন্দিন হিসাব থেকে আমাদেরকে সমন্বয়পূর্বক যে মজুদ রেকর্ড এবং মজুদের অস্তিত্ব, এগুলো আমরা একটা নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট কাল শেষে আমরা মূল্যায়ন করে থাকি। আর নিত্য মজুদ পদ্ধতিতে আমরা এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের আগমন এবং নির্গমনের মাধ্যমে পণ্যের যেই মজুদ থাকে তার অস্তিত্ব যাচাই করি দৈনন্দিন, এবং সাথে সাথে আমরা সমন্বয় করে থাকি, আর সেটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। এখন আমরা অবিরত মজুদ পদ্ধতি, অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যে আমরা পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো সংঘটিত হবে তা কিভাবে আমরা জার্নালাইজ করব, সেই নিয়মগুলো আমরা একটু দেখব বোর্ডে। আমরা প্রথমে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো কী কী হতে পারে সেগুলো আমরা লিখব। পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা, অর্থাৎ পারচেজ মার্চেন্ডাইজ
আমরা ট্রানজ্যাকশনগুলো লিখবো এখানে, ট্রানজ্যাকশনস, লেনদেনগুলো লিখবো। প্রথমে আমরা লিখবো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এবং এখানে লিখবো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমরা ক্রয় সংক্রান্ত কি কি লেনদেন হতে পারে পারচেজ মার্চেন্ডাইজ, অর্থাৎ পণ্য ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো, প্রথম হচ্ছে পণ্য আমরা নগদ এবং বাকিতে ক্রয় করতে পারি। তাহলে আমরা লিখতে পারি ফর পারচেজ মার্চেন্ডাইজ in cash or on account, অর্থাৎ আমরা নগদ এবং বাকি দিয়ে পণ্য ক্রয় করতে পারি। পারপিচুয়াল সিস্টেম হবে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি ডেবিট, cash or accounts payable, আমরা সংক্ষেপে লিখতে পারি এফি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল আমরা এপি লিখতে পারি সংক্ষিপ্তভাবে। আর পিরিয়ডিক সিস্টেম হবে পারচেজ ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল বা এপি কে আমরা অ্যাকাউন্টস পেয়েবলও বলতে পারি, যেটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা এপি লিখেছি। তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা হচ্ছে, এখানে আমরা এটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে ডাকি, আর এখানে আমরা এটাকে অর্থাৎ পারচেজ বা ক্রয় নামে লিপিবদ্ধ করে থাকি। তারপর হচ্ছে যে লেনদেনটা সংগঠিত হতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠান পণ্য ফেরত দিতে পারে, ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য যাবে না, অর্থাৎ পারচেজ রিটার্ন and allowance। অর্থাৎ পণ্য ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য যাবে। এটা আমাদের নগদ হতে পারে, বাকিতেও হতে পারে। তাহলে এখানে হবে ক্যাশ অথবা ডেবিট, অর্থাৎ প্রথম জার্নালের উল্টো জার্নাল, ক্যাশ এপি আগে ছিল ক্রেডিট, এখন হয়ে যাবে ডেবিট। আর মার্চেন্ডাইজকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এমআই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে আমরা লিখতে পারবো ক্যাশ, পূর্বে ঠিকই আছে, এপি ডেবিট আর পারচেজ রিটার্ন and allowance। Credit, purchase return and allowance credit। অবশ্য আমরা অ্যাকাউন্টের ব্যাপারে এটা আমরা বড় হাতের ব্যবহার করতে পারি, এটা আমাদের রিটার্ন, এইগুলো আমরা দিতে পারি, বড় হাতের ব্যবহার করতে পারি, তার ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি হিসাবের ক্ষেত্রে।
তারপর হচ্ছে যে লেনদেনটি সেটি হচ্ছে আমরা ক্রয় পরিবহনের জন্য যে জার্নাল দেব, অর্থাৎ ফর ফ্রেইটিং। ফর ফ্রেইটিং অর্থাৎ ক্রয় পরিবহন, এটাকে আমরা ট্রান্সপোর্টেশনিং বা ক্যারিজিনও বলতে পারি। ফর ফ্রেইটিং এখানে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, যদি নগদে দিয়ে থাকি ক্যাশ, আর যদি বাকি থাকে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ এপি। এখানে ক্রেডিটই হবে, ক্রেডিট ডেবিট, ক্যাশ or এপি ক্রেডিট। তার পরবর্তীতে হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বাট্টাকালীন সময়ের মধ্যে আমরা সাপ্লায়ারকে অর্থাৎ পাওনাদারকে টাকা পরিশোধ করতে পারি। or paid in cash to suppliers অথবা অ্যাকাউন্টস পেয়েবল। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলকে যখন টাকা পরিশোধ করব উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। অর্থাৎ যে একটা শর্ত থাকে, অনেক সময় আমাদের অঙ্কে থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা টাকা পরিশোধ করে থাকি তাহলে বারটা পাবো, অর্থাৎ একটা টার্মস দেওয়া থাকবে, আমরা অঙ্ক করতে গেলে সেটা দেখাবো। তো আমরা এখানে লিখব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অর্থাৎ এপি পেয়েবল ডেবিট। আমরা কিছু ছাড় পাবো অর্থাৎ বাট্টাকালীন সময়ে, সেজন্য আমাদের মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট করতে হবে। মার্চেন্টাইজ অর্থাৎ মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, যে পরিমাণ ছাড় পাবো, আর ক্যাশ ক্রেডিট অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে বাট্টার পরিমাণ। এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট ক্যাশ ক্রেডিট। আর আমরা যদি বাট্টাকালীন সময়ের পরবর্তী সময়ে অর্থাৎ বাট্টার নির্দিষ্ট মেয়াদ পরে আমরা যদি টাকা পরিশোধ করি তাহলে আমাদের লেনদেনটা হবে ফর পেড ইন ক্যাশ টু সাপ্লায়ার্স without discount period. Without discount period. তাহলে আমরা এই যে বাট্টাটা এখানে, এটা আমরা আর সুযোগটা নিতে পারবো না, তাহলে আমাদেরকে পুরো টাকাই দিতে হবে। অর্থাৎ এপি ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এপি ডেবিট এখানে সেম জার্নাল, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে
দুইটা ডিফারেন্স আমরা দেখতেছি এখানে। মার্চেন্ডাইজ এখানে বলা হয়, এখানে বলা হয় পারচেজ। আর বাকি সবগুলো ঠিকই আছে। এখানে আমরা যখন ফেরত দিচ্ছি তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করছি, আর এখানে আমরা পূর্বের নেই আগের নেই বলতেছি পারচেজ, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, অর্থাৎ ক্রয় ফেরত। আর আমরা এখানে পরিবহনকে মার্চেন্ডাইজ হিসেবে লিখতেছি, আর এখানে আমরা পরিবহন হিসেবে লিখতেছি। আমি ডিফারেন্সগুলোকে, যে দুইটা যে পার্থক্য, এগুলোকে আমরা একটা ইন্ডিকেট করে দিলাম, আর আমাদের লাস্টের যে জার্নালটা সেটা একই হবে। তো আমরা পরবর্তীতে বিক্রয় সংক্রান্ত জার্নাল দেখি। আমরা এখন পণ্য বিক্রয় সংক্রান্ত জার্নাল দেখব, অর্থাৎ পণ্য বিক্রি করলে প্রথম যে লেনদেনটা ক্রয়ের মতোই আমরা ফর সেল অফ মার্চেন্ডাইজ in cash or on credit অথবা on account, অর্থাৎ নগদ অথবা বাকিতে পণ্য বিক্রি করলে যে জার্নালটা হবে, এখানে আমরা প্রথমে একটি জার্নাল দেব ক্যাশ or AR, অর্থাৎ AR অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। আরেকটি জার্নাল হবে এই বিক্রিত পণ্যের জন্য, অর্থাৎ বিক্রয়কৃত পণ্যের ব্যয়ের জন্য আরেকটি জার্নাল হবে পারপেচুয়াল সিস্টেমে। এটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, cost of goods sold debit, merchandise inventory credit। এই কস্ট অফ গুডস সোল্ডকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি সিজিএস। আর এখানে একটি জার্নাল হবে, অর্থাৎ প্রথমটি হবে ক্যাশ অথবা এআর মানে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। পিরিয়ডিক সিস্টেমে বিক্রিত পণ্যের ব্যয় লিপিবদ্ধ করা হয় না, বিধায় আমাদের দ্বিতীয় জার্নালটা হবে না। এবার 2 নম্বরে আমরা জানি যে পণ্য ফেরতের, বিক্রিত পণ্য ফেরতের জন্য ফর সেলস, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। অর্থাৎ বিক্রিত পণ্য ফেরতের জন্য, তাহলে আমাদের প্রথম যে জার্নাল আছে দুইটা, তার একটু উল্টো জাবেদা হবে, অর্থাৎ প্রথমটা হবে এখানে একটা সেলস, রিটার্নস অ্যান্ড অ্যালাউন্স, ডেবিট, ক্যাশ অথবা এআর ক্রেডিট। দ্বিতীয় জার্নালটা হবে এমআই, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এখানে আমাদের দুইটা জার্নাল। তারপর হচ্ছে সিজিএস ক্রেডিট, সিজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখানে একটি জার্নালে সেলস, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স,
ডেবিট ক্যাশ অথবা এআর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে জানাল হচ্ছে ফর ফ্রেট আউট, ফ্রেট আউট অর্থাৎ বিক্রয় পরিবহনের জন্য জার্নালটা, এটা আমাদের নগদ হতে পারে, বাকি তো হতে পারে। এখানে আমরা লিখব ফ্রেট আউট ডেবিট ক্যাশ, আর যদি বাকিতে হয় বিক্রয় পরিবহন তাহলে হবে এপি অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। ঠিক সেম এখানেও ফ্রেট আউট ডেবিট ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট, অর্থাৎ এখানে আমাদের কোনো পার্থক্য নাই। এখানে কোনো পার্থক্য নাই আমাদের। তাহলে আমাদের 4 নাম্বারটা হচ্ছে ফর রিসিপ্ট received in cash from customers or air, অর্থাৎ অ্যাকাউন্ট হিসেবে কাস্টমার থেকে যদি পাই উইথ এ ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ বাটাকালীন সময়ের মধ্যে যদি আমরা টাকা পেয়ে থাকি বিক্রিত পণ্যের বাকিতে যে পণ্য বিক্রি করেছি, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, ডিসকাউন্ট দিতে হবে। তাহলে হবে আমাদের ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট ডেবিট, অর্থাৎ আমরা ওই পরিমাণ টাকা কম পাবো। আর এই যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এআর ক্রেডিট। এখানেও সেম জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট ডিসকাউন্ট ডেবিট এআর ক্রেডিট। তাহলে আমাদের উভয় জায়গায় সেম হচ্ছে। আর আমরা যদি 5 নাম্বার জার্নালে যাই, তাহলে 5 নাম্বার জার্নাল হচ্ছে আমাদের, আর এখানে ছিল বাট্টাকালীন সময়ের মধ্যে, ওইখানে উইদাউট, অর্থাৎ ওই জায়গাতে আমাদের এই সেল ডিসকাউন্টটা হবে না, অর্থাৎ এটা ছাড়া আমাদের সব কিছুই আগের মতোই থাকবে। অর্থাৎ যখন আমরা টাকা গ্রহণ করব দেনাদারের কাছ থেকে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে অথবা কাস্টমারের কাছ থেকে, যার নিকট আমরা পূর্বে বাকিতে বিক্রি করেছি, এবং বাট্টাকালীন পরবর্তী সময় যদি টাকা পেয়ে থাকি, তাহলে আমাদের এই সেল ডিসকাউন্টটা হবে না। তাহলে আমাদের এই দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই, শুধু এখানে কস্ট অফ গুডস সোল্ড বিবেচনা আনা হয়। পিরিয়ডিক সিস্টেমে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বিবেচনায় আনা হয় না, একটা নির্দিষ্ট সময়ের পরে আনা হয়। আর অন্য সবগুলো আমাদের আগের মতোই আছে। তো আমাদের যদি আমাদের উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড হয়, তাহলে আমাদের সেল ডিসকাউন্ট ছাড়া আমরা পুরো টাকাটাই পাবো। তো ধন্যবাদ, আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে। আমরা অঙ্ক নিয়ে আসবো এবং কিছু টার্মস আরও কিছু রুলস আছে, আমরা সেগুলো আলোচনা করব। আর বিস্তারিত এগুলো তোমরা দেখবে এবং আমরা আগামী ক্লাসে
অঙ্ক দেখব এবং কিভাবে আমাদের কি সমস্যার সমাধান করা যায় সেই আমরা পদ্ধতি অবলম্বন করেই অঙ্ক করতে চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।